তা তুমি যে কলকাতায় চলে এলে সেটা কিসের ভরসায়? মানে কোনো ভরসায় না, কাউকে চিনতাম না যে আমি কি হিসাবে সাহস করেছিলাম। আজকে হয়তো আমি সাহসটা করতে পারতাম না। বেশ কিছুটা সময় ফ্যান ছাড়া, এসি তো ছেড়েই দাও, ফ্যান ছাড়া, ফ্যান লাগানোর পয়সা ছিল না, একটা চৌকি যেটাকে তক্তপোষ বলে, সেই চৌকির উপর শুধু চাদর, তোষক কেনারও পয়সা নেই, সেই সময়টাও তো কাটিয়েছি এখানে। এবং প্রত্যেক দিন নেমে বাইরে যেতাম, স্টুডিও, ভারতলক্ষ্মী স্টুডিও যেতাম, কারো কাছে কোনো কাজ আছে কিনা, কোনো কিছু পাওয়া যায় কিনা, এখন টাকাও নেই আমার কাছে, খেতেও পেতাম না, সত্যিই খেতে পেতাম না, লিটারেলি বলছি আমি তোমাকে। আমি গুনেও ছিলাম আমি কতদিন খেতে পাইনি। আমি 27 দিন না খেয়েছিলাম, মানে সেই অর্থে প্রপার। একটা পয়েন্টে আমার মনে হয় যে না, সিনেমাটা বহুত মানে প্রচুর কঠিন জিনিস, আর আমাকে সিনেমা টিনেমা বানিয়ে আমার হবে না। আমি তখন ট্রাভেল করে চলে যাই কামাখ্যায় গিয়ে আমি একটা অঘরীদের ওখানে একটা আস্থানা আছে কামাখ্যার থেকে একটু, সেইখানে আমি 27 দিন থাকি এবং আমি ভাবি আমি অঘরী হয়ে যাবো। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে তার আজকের এপিসোড। আজকে যার সম্পর্কে বা যাকে নিয়ে আমাদের আড্ডা, তাকে বলা যেতে পারে বাংলা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার পডকাস্টের জনক। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি বলছি সন্দেশ টিভির, সন্দেশ.টিভির অরুণাভ খাসনবিশের কথা। আজকে আমাদের এখানে আমি স্বাগত জানাচ্ছি অরুণাভ খাসনবিশকে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আবার জনক টনক বলে দিচ্ছে, এটা তো বড় ব্যাপার হয়ে যাচ্ছে। না, জনক আমি এই কারণে বলছি যে বাংলায় পডকাস্ট জিনিসটা কোনোদিন তো ছিল না। এখন পডকাস্টটা নিয়মিতভাবে চালু করা এবং সেটাকে পপুলার করা, এটার জনক তো তুমি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা হ্যাঁ, সেদিক দিয়ে মানে আমি জনক ওই কারণে বলছি। এবং এই পডকাস্ট নিয়েই আমার একটা প্রথম প্রশ্ন আছে তোমার কাছে, যে তোমার চ্যানেলটার নাম সন্দেশ কেন? আচ্ছা, এইটা না আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি জিলিপি নয় বলে, ঠিক আছে, জিলিপি নয় বলে সন্দেশ। এবার বেসিক্যালি ব্যাপারটা হলো, আমরা তখন একটা এমন কিছু করতে চাইছিলাম সন্দেশে, যে পডকাস্ট করব, এটার আইডিয়া আমাদের কাছে ছিল না, বা আমি কোনোদিন হোস্ট করব এটা ছিল না। প্রথমে আমরা একটা চ্যানেল বানানোর চেষ্টা করেছিলাম যেখানে ইউটিউবে বাঙালিদের জন্য, বাঙালি মানুষদের জন্য একটা এমন কিছু ক্রিয়েট করা যাক যেটাতে বাঙালি লোকজন এন্টারটেইনড হয়। আমরা বাঙালি নাম কি করব, কি বাঙালির সঙ্গে কানেক্ট করা যায়, তো আমাদের মনে হলো বেস্ট নামটা হলো সন্দেশ। এবং সন্দেশের সঙ্গে যেহেতু আমাদের একটা যোগাযোগ আছে ছোটবেলার, তো আমাদের মনে হলো এই নামটা তো বেশ সুন্দর একটা নাম হতে পারে, সেই কারণেই দেওয়া। এবং মানে আমরা অলমোস্ট দুজন, আমি আর প্রেমাশিস, আর সঙ্গে সেই সময় আমাদের আরেকজনও ছিল, তো আমরা ভাবলাম যে ঠিক আছে দিয়ে দিই নাম, দেখা যাবে কি হবে। আর তারপর থোড়েই জানতাম যে সন্দেশ পপুলার হয়ে যাবে। না, কিন্তু সন্দেশ নামটার মধ্যে যে বিশেষত্বটা, সন্দেশ তো অ্যাকচুয়ালি তুমি যেটা বললে যে সন্দেশ নামটা বহু পুরনো, মানে একটা পত্রিকা হিসেবে সন্দেশ খুব পুরনো। কিন্তু এই প্রশ্নটা যখন আমি পত্রিকাটির প্রথম গ্রাহক হয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে কি একটা ম্যাগাজিনের নাম, মানে তখন ছোট, যে সেটার নাম সন্দেশ কেন, মানে ওই রকমই আর কি, যে জিলিপি নয় কেন। একদম ঠিক আছে, একদম। কিন্তু ঘটনা হচ্ছে সন্দেশের তো একটা মানে আছে। সন্দেশের একটা মানে হচ্ছে যে সন্দেশ মানে হচ্ছে সংবাদ, ঠিক, কোনো একটা খবর, বার্তা কাউকে পৌঁছে দেওয়া, মানে যেখান থেকে সন্দেশে আতি হ্যায় এই জিনিসটা শুরু হয়। মানে এই যে গানটা যেরকম। আমার এই পডকাস্ট সংক্রান্ত একটা দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটায় আমি তোমাকে একটু জ্যোতিবাবুর সাথে মেলাবো। মানে জ্যোতি বসুকে কোনোদিন হাসতে দেখা যেত না। এই যে হাসলাম, তুমি হাসলে। এখন এই যে ঘটনাটা ঘটে, তোমার পডকাস্টটা দেখলে মনে হয় তুমি খুব গম্ভীর প্রকৃতির একজন মানুষ। মানে যেটা জ্যোতি বসু সম্পর্কে বলা হতো, যে জ্যোতি বসুর সাথে নাকি একবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্টের দেখা হয়েছিল। তাকে উনি বলেছিলেন যে নমস্কার জ্যোতিবাবু, আমি হাসি না। তখন জ্যোতিবাবু বলেছিলেন হ্যাঁ, আমিও হাসি না। মানে তোমার পুরো পডকাস্টটার মধ্যে একটা অদ্ভুত সিরিয়াসনেস আছে। এই সিরিয়াসনেসটা কি মানে তুমি ভেতরে সত্যি সত্যি তাই, না ওটা তৈরি করা? না দেখো, ব্যাপারটা হলো আমি কোনো কিছুই তৈরি করিনি। আমার দুটো সাইডই আছে। একটা হলো ধরো আমার বন্ধু বান্ধব যেখানে আমাকে চেনে, বা যারা আমাকে খুব পার্সোনালি চেনে, তাদের জন্য কিন্তু আমি খুবই একটা ফালতু ইয়ার্কি মারা, উল্টো পাল্টা ফাজলামি করা, হই হুল্লোড় করা একটা মানুষ। হ্যাঁ, এবং বেশ কিছু পার্টিতে আমাকে শুধু এই জন্যই ডাকা হয় যে মানে যারা বাচ্চা ছেলে মেয়ে অরুণাবদা আসলে মজা হবে। তো এইটা আমার এই ইমেজটাও কিন্তু আছে। কিন্তু
আমি যখন একটা কনভারসেশন করছি সুব্রতদা, আমি একটা কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করছি, আমার মনে হয় কনভারসেশন হ্যাজ এ মানে হিউজ পাওয়ার। কনভারসেশন না মানুষকে ভাবাতে পারে। আর আমার মনে হয় আমি এই কনভারসেশনের অ্যাপ্রোচটা প্রথম থেকেই খুব সিরিয়াসলি করেছিলাম। আমার মনে হচ্ছিল যে একটা বাংলা সিনে সবাই না খুবই খুঁচিয়ে যাচ্ছে প্রশ্নের জায়গায়, মানে এই জায়গায় খোঁচাই একটু কিছু বেরোবে, ওই জায়গায় খোঁচাই একটু কিছু বেরোবে, মানুষটাকে জানার চেষ্টা করছে না। আর আমি পার্সোনালি খুব কিউরিয়াস একটা মানুষ ছোটবেলা থেকে। মানে আমার দাদু বলতো যে আমার দাদু নাকি আমার নাম দিয়েছিল ডেস্ট্রয়ার। কেন? তার কারণ আমি সব কিছু খুলে দেখতাম ভেতরে কী হচ্ছে, মানে রেডিও খুলে দিতাম, টিভি খুলে দিতাম, ভেতরে কী হচ্ছে কীভাবে হচ্ছে দেখতে যেতাম। আমার যখন এই কিউরিওসিটিটা সিরিয়াসলি আমার মাথায় আসে যে আমি একটা পডকাস্ট কেন করবো, এই প্রশ্নটা যখন মাথায় আসে তখন আমার মনে হয় যে প্রথমত তো আমি মানুষকে একটু বেশি জানতে চাই, আর আমি চাই যে আমার থ্রুতে যদি মানুষের কাছে আইদার নলেজ নাহলে একটা মানুষ সম্পর্কে তার জীবনটা বা তার জীবনবোধটা যদি পৌঁছয়, এই আইডিয়াটাই তো খুব সিরিয়াস। এবারে আমি তাহলে ওই প্রশ্নটায় আসি। দাঁড়া, ওই প্রশ্নটায় আসার আগে একটা জিনিস করি, আমি আমার ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি, সেটা একটু করে ফেলি। বেশ বেশ, একদম ঠিক আছে। আমি যে প্রশ্নটায় আসব সেটা হচ্ছে, আমি তোমাকে যে প্রশ্নটায় এই মুহূর্তে আসতে চাইছি, তুমি যখন বললে যে তোমার অনুসন্ধিৎসা, মানে সব কিছুকে একটু বিশ্লেষণ করে দেখা, খুলে দেখার একটা তোমার যে জিনিসটা, এটা আমার সাথে মেলে। আচ্ছা। আমি একবার ছোটবেলায় আমাকে বাবা একটা ক্যামেরা কিনে দিয়েছিল। সেটা হচ্ছে আমি যখন মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পরে আমাকে একটা বাবা ক্যামেরা কিনে দিয়েছিল। সেই ক্যামেরাটার নাম ছিল হচ্ছে ন্যাশনাল 35। আচ্ছা। সেটা তৈরি হয়েছিল, মানে তৈরি হতো কলকাতাতেই। ন্যাশনাল ডিফেন্সের একটা ন্যাশনাল এখানে ছিল, এখানে কলকাতায়, ওটার নামটা আমি ভুলে গেছি, তাদের তৈরি করা ক্যামেরা। তো আমি প্রথমে কিছুদিন ছবি টবি তুললাম, যেই দেখলাম যে ছবি টবি তুলতে পারছি, এবার আমি স্ক্রু দিয়ে সমস্ত খুলে ফেললাম। আচ্ছা, ক্যামেরাটা নতুন ক্যামেরাটা, মানে ধরো 3-4 মাস বয়স হয়েছে। বেশ। এবার ক্যামেরাটা খুলে, এবার মুশকিল হচ্ছে এর আগে যখন তুই যা জিনিস খুলেছি ওগুলো আবার ঠিকঠাক করে লাগানো যেত। ক্যামেরার ক্ষেত্রে যেটা হলো, ক্যামেরার মধ্যে এত স্প্রিং, সব তিরিং বিরিং করে বেরিয়ে চলে এলো। এবার তো সেই স্প্রিংগুলো কোথা থেকে বেরিয়েছে, কার সাথে কোনটা জোড়া, কিছুই বুঝতে পারছি না। তারপর সেটা রিপেয়ার করতে দেওয়া হলো, সে প্রচুর খরচা হলো। এই অনুসন্ধিৎসাটা যে তোমার মধ্যে আছে, এইটার জায়গা থেকে তুমি মানুষ খোঁজা এবং মানুষের চরিত্র খোঁজায় বিশ্বাস করো। ঠিক, একদমই তাই। তুমি যে দাদুর কথা বললে, এটা কোন সময়ের ঘটনা? একদম ছোটবেলা। আমি তখন আমার দাদু মারা যায়, আমার বোধহয় তখন 7 বছর বয়স। মানে আমার দাদুর স্মৃতিটা খুব অল্প, এবং আমার জীবনে খুব দুঃখ যে আমার দাদুকে আমি খুব বেশি দিন পাইনি। কারণ আমার বাবা পিসিদের কাছ থেকে যা শুনতে পাই বা ওনার সম্পর্কে বাকি মানুষরা যা বলে, ওনাকে আরেকটু পেলে বোধহয় আমার জার্নিটা আরেকটু মানে আগে শুরু হতো। কারণ উনি খুবই শিক্ষিত একজন মানুষ ছিলেন, মানে খুবই কি বলবো, মানে ওই সময়ের পড়াশোনার জায়গা থেকে তিনি রাজনৈতিকভাবে প্রচণ্ড সচেতন ছিলেন এবং অন্ধভাবে রাজনীতি বিশ্বাস করতেন না। প্রচুর বই ছিল বাড়িতে তার মধ্যে, এবং অদ্ভুতভাবে তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, অথচ তার বাড়িতে রামায়ণ মহাভারত তিনি মাঝে মাঝেই পড়তেন আর কি, উইচ ইজ ভেরি কন্ট্রাডিক্টরি। বাট ওনার এই ব্যাপারটা ছিল, ওটা একদম ছোটোবেলায় 7 বছর বয়স। আচ্ছা, তাহলে সেই ছোটবেলাটা কোথায়? কলকাতায়? শিলিগুড়ি। আমি শিলিগুড়ি থেকেই বড় হয়েছি। আমি গত 16 বছর আগে অবধি শিলিগুড়িতেই ছিলাম। 16 বছর আগে অবধি মানে 2008। 17 বছর। 17 বছর। আচ্ছা, তো কলকাতায় আসার কারণটা? কলকাতায় আসার কারণ সিনেমা বানানো, আর কোনো কারণই ছিল না। এবং আমি যখন আমি একটা জিনিস মজা করেই বলি যে আমি না ফিল্ম মেকার হইনি, আমি জন্মেইছি ফিল্ম মেকার হিসেবে। কারণ পরবর্তীতে আমি যখন গিয়ে দেখতে পাই, আমি ছোটোবেলায় প্রথম কথা হলো পুতুল নাচ, ম্যাজিক। নিজের বাড়িতে আমার এক মামা ছিল, সে আমাকে একটা প্রজেক্টর বানিয়ে দিয়েছিল। মানে আমি এবং মামার চেষ্টা একটা প্রজেক্টর তৈরি হচ্ছিল, এবং সেই সময় প্রজেক্টর তৈরি করে মানে প্রায় আজকের দিনের মতো তো ছিল না। সেটা মুভি প্রজেক্টর? মুভি না, সেটা স্টিল প্রজেক্টর। ওকে। এবার সেটার পেছনে দুটো 500 পাওয়ারের বাল্ব ছিল, সামনে একটা উত্তল অবতল লেন্সের কানেকশন ছিল, তারপর আরেকটা ওইটাকে সরানো, মানে বেলো বানানো হয়েছিল কারণ ওটা ফোকাসটা যাতে ঠিক হয় সেটাকে আবার নড়ানো যেত। হ্যাঁ, আর ওখানে দুটো ওই স্লাইড করা হয়েছিল, যে স্লাইডে ফিল্মের যে কোনো একটা টুকরোকে তাসের মধ্যে বা কার্ডের মধ্যে ইয়ে করে ওটাকে একটা সাইজ করে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। এবার এইটাতে ঢুকিয়ে দেওয়া হলো, এবার এটাকে একটা টানা যেত আবার, ঠিক আছে, এদিকে টানা যেত, এখানে একটা অন্য ফিল্ম, এইটা সরে যেত, আবার একটা ঢুকতো, আবার একটা ফিল্ম আসতো। মানে এটা মানে ওই সময়কার বানানোর টেকনোলজি মানে বিরাট। এবং সেটা আমি মামার বানিয়ে দিল আমাকে, বানিয়ে আমি কোচবিহার থেকে নিয়ে চলে আসলাম, মা বাড়ি কোচবিহারে ছিল। বাড়িতে এসে বাবার ধুতি টাঙিয়ে আমি
আমাদের পাড়ার বাচ্চাদের বলে দিলাম আমি সিনেমা দেখাবো। এবার সিনেমা দেখাবো তো বলে দিলাম সেই সময় আমার মেজো মামা আর কি, সে কিছু ছোট ছোট ফিল্ম কেটে পাঠিয়েছিল। এবার এক একটা ফিল্ম তো এক একটা সিনেমা, আর এটা তো এক একটা রকম তার ইয়ে। আর আমি যেটা করতাম ওই বয়সে, আমার তখন কত হবে 12-13 বছর বয়স, আমি কিন্তু সবগুলোকে লিঙ্ক করতাম। মানে ধরো আমার মনে আছে একটা, তোমাকে পার্সোনালি মানে আমার একদম মানে পার্টিকুলারলি মনে আছে ওই জায়গাটা। তাহলে একটা সিনেমায় সম্ভবত কোনো বি গ্রেড ছবির একটা বাইরের দৃশ্য ছিল, একটা বাড়ির, ঠিক আছে। আর পরের সিনটা ছিল একটা সম্ভবত জিতেন্দ্র আর জয়াপ্রদা কিংবা জিতেন্দ্র আর কেউ একটা, আমার এক্স্যাক্টলি ওই মহিলাকে মনে নেই, তারা একটা জায়গায় নাচছে, দুটো পরপর এসছে। আমি কি বলবো এটা নিয়ে? আমি বলেছি যে এদের এই বাড়িতে, এরা এই বাড়িতেই থাকতো, এদের বাড়িতে থাকতে ভালো লাগেনি, এই জন্য এরা খোলা হওয়ায় নাচতে চলে গেছে বলে আমি এটা কন্টিনিউ করতাম। মানে তুমি ওই যে স্লাইডগুলো, যেগুলো আসলে 16mm স্লাইড, যেগুলো একদম ছোট ছোট কিনতে পাওয়া যেত, একদম তখন ছিল 16mm বলে যে বস্তু, আমাদের ওখানে কিনতেও পাওয়া যেত না। আমাদেরকে, আমি তো ইয়েতে যেতাম, আমি হলে গিয়ে হলের যে ড্যামেজ মালটা কেটে জুড়তো ওটা ফেলে দিত, তো ওইটা নিয়ে আসতাম আমি। আচ্ছা, আমাদের এখানে ওটা কিনতে পাওয়া যেত। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমার স্লাইডের মতো বিক্রি করতো। ও না, ওখানে কিনতে পাওয়া যেত না। মানে বেসিক্যালি ওই একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, এগুলোকে তুমি জুড়ে জুড়ে গল্প বলতাম, এবং আমি 2 টাকা করে টিকিট বিক্রি করছি। বাবা, বাচ্চারা আসতো আমার বাড়িতে, এবং বাচ্চারা শুধু আসতো না, অন্য বাচ্চাদের, কারণ দেখো একটা বাচ্চার কাছে একটা ধুতিতে একটা অত বড় ছবি দেখা যাচ্ছে সেই সময়, মানে একটা ম্যাগনিফিসেন্ট না ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো বাচ্চারা খুব ইন্টারেস্ট পেত, এবং অনেক জায়গা থেকে মানে ওদের আত্মীয়, ওদের বন্ধু বান্ধবকে ধরে নিয়ে আসতো। এটা কোন সময়ের কথা? এটা হলো আমার তখন 12 বছর বয়স, মানে এটা হলো 97-98? না 97-98 তো আমি অনেক বড় হয়ে গেছি। এটা হলো 90-এর কথা, মানে 90 থেকে 92 অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মানে তখনও সিনেমা জিনিসটা বড় পর্দার ওইটা রমরমা রয়েছে। আরে রমরমা রয়েছে, মানে বিরাট রমরমা রয়েছে। টেলিভিশন এসেছে কিন্তু সেই জায়গায় পৌঁছয়নি না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই সময়কার গল্প। এবং আমার জীবনের সিনেমার ফ্যাসিনেশনটাও কিন্তু ওই বড় পর্দায় সিনেমা দেখে। তুমি যে কলকাতায় চলে এলে, সেটা কিসের ভরসায়? মানে কোনো ভরসায় না, কাউকে চিনতাম না। আসলে আমি এখন এসব ভেবে দেখি যে আমি কি হিসাবে সাহস করেছিলাম। আজকে হয়তো আমি সাহসটা করতে পারতাম না। আমার মনে হয় সাহসটা ইনোসেন্সের সাহস, এটা ইনোসেন্সের না, খুব একটা সাহস থাকে, যাভাবে দেখা যাবে। এবং চলে আসি 2008-এ, আমি 2010-এর ছবি বানিয়েও ফেলি সম্ভব। আমি চলে আসি, ছবিটার নাম কি? ভালোবাসা অফরুটে বলে একটা ছবি বানিয়েছিলাম। আচ্ছা, এই ছবিটা আমি জানি না। হ্যাঁ, এটা একটা অনেক দিন আগের ছবি। তাতে অপুদা ছিল, রাহুল ছিল, রুদ্র ছিল, কাঞ্চন ছিল, খরাজদা ছিল, সবাই ছিল। কিন্তু ছবিটা ওয়ার্ক করেনি, ছবিটা খুব একটা ভালোভাবে তৈরিও হয়নি, মানে খুব একটা দারুণ যে কিছু করতে পেরেছিলাম তাও না। কিন্তু আমি যখন চলে আসি, কিছু একটা আমার মনে হয়েছিল যে এই কাজটা না আমি করতে পারি। এটার সাহসের পেছনে একটা ছোট্ট অবদান আছে আমার একটা ছোট্ট শর্ট ফিল্মের। আমি একটা 3 মিনিটের শর্ট ফিল্ম বানিয়েছিলাম শিলিগুড়িতে বসে বন্ধু বান্ধবদের নিয়ে। সেই শর্ট ফিল্মটা তখন ফিল্ম AKA বলে একটা কোম্পানি ছিল ইন্ডিয়াতে এসেছিল আর কি। ওরা অ্যাকচুয়ালি ফিল্ম আঁকা বলে, ওটা বিদেশেরই কোম্পানি। তারা একটা কম্পিটিশন করেছিল, সেই কম্পিটিশনে আমার শর্ট ফিল্মটা ফার্স্ট হয়ে যায়, এবং তারপর সেটা নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটা মেল আসে আমার কাছে যে এটা খুব ভালো হয়েছে এবং আমরা একটা স্পেশাল সেগমেন্টে কিছু স্টুডেন্টদের এটা দেখাবো। তখন আমি বুঝতে পারি যে আচ্ছা, তার মানে তো এটা করতে পারি, এবং বন্ধু বান্ধব নিয়ে এটা যদি করতে পারি তাহলে পারি। এবং সবাই দেখে হেভি ভালো বলেছে, খুবই মজা পেয়েছি ব্যাপারটাতে। হ্যান্ডিক্যাম দিয়ে বানিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় সেই, এবং সেটাও অদ্ভুতভাবে আমি অর্কুটের মাধ্যমে দ্রোণ আচার্য আছে না, যে মিউজিক ডিরেক্টর, ওকে আমি যোগাযোগ করি, ওর থ্রুতে রুদ্রর সঙ্গে আলাপ হয়, রুদ্রর থ্রুতে আরও বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়, এবং হতে থাকে। এবং সামহাও আমি জানি না কী করে লোকজন না আমাকে মানে মেনেও নিয়েছে, হ্যাঁ ও ডিরেক্টর। আমি নিজেও অবাক হয়ে গেছি আর কি। না, আমি তো শুধু বলছি আমি ডিরেক্টর, আমি তো ডিরেক্টর নই, আমি তো কিছু করিনি। লোকে মেনেও নিচ্ছে আমি ডিরেক্টর এবং ডিরেক্ট করতে পারবো। আমার ব্যাপারটা আমি মজার লাগছিল। এবং সেই সময় চাকিদা আমাকে বলে, খনাতে একজন ডিরেক্টর খুঁজছে, ওর ডিরেক্টর এখন নেই, যা খনা তুই করবি কিনা কর। তো আমাকে পাঠায়। মানে আমার জীবনের প্রথম সেই অর্থে প্রফেশনাল কাজটা চাকিদার দেওয়া। তারপর তো মানে অনেকটা জার্নি, এবং এখন এসে বুঝতে পারি যে মানে ওই সময় আমি ছবিটা না করলে ভালো হতো। মানে ওই সময় বরঞ্চ আমার আরেকটু বেশি
চারিদিকটা একটু বোঝা দরকার ছিল, আর একটু শেখা দরকার ছিল। না কিন্তু যাই হোক, সেই ছবিটাও তো এক ধরনের, আমি কি বলবো, সেটাও তো এক ধরনের শিক্ষা, যে আমি অবশ্যই যে আমি কি পারি কি পারি না সেটা দেখে নেওয়া। একদম। আমার মনে আছে তোমার একটা ছবি, মানে সেই ছবিটা বেশ নাম করেছিল মানে যে খুব বেশি লোক দেখেছে এরকম নয়, কিন্তু ক্রিটিক্যালি একটা লোকের কাছে একটা পছন্দ হয়েছিল, যে ছবিটা, সেই ছবিটার নাম ছিল বিসর্গ, ইফ আই এম নট মিস্টেকেন, রাইট? বিসর্গ। সেটা কোন সময়, কোন 2018 সাল। এই যে 2010 থেকে 2018 অব্দি, আমি 2010-এ যখন ছবিটা বানাই তখন দেখি ছবিটা একেবারেই ওয়ার্ক করে না এবং লোকজনের ভালোও লাগে না। আমি বুঝতে পারি যে আমার না একটুখানি সময় নেওয়া প্রয়োজন, এবং সিনেমাটা বোধহয় আমি বানাতে পারবো কিনা আমি না জানি না। আর আমার এটাও মনে হয়েছিল সুব্রতদা, সিনেমা বানানো ব্যাপারটা খুব সোজা একটা জিনিস নয়, এটা একেবারেই নয়। মানে অনেকে, যেটা আমার নিজের মাঝে মাঝে খুব মনে হয় যে কি হয়েছে শুটিংয়ে, খুব মজা হয়েছে, আমি তো এটা বুঝতে পারি না, যেটা অনেক মাঝে মাঝে বলে যে শুটিংটা কি মজা করার জায়গা? মজা করার জায়গা একেবারেই নয়, একেবারেই নয়। আমার মনে হয়েছিল সিনেমা বানানো খুব কঠিন কাজ, এবং আমি এখন এটা করার মতো অবস্থায় নেই। তারপর আমি পরমের সঙ্গে হাওয়া বদলে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে জয়েন করি। তখন রুদ্র ওই ছবিটা রুদ্রও তো ছিল, একদম পরমার রুদ্র একটা হাউস ছিল তখন, ওয়ার্কশপ বলে, তাতে আমি অ্যাসোসিয়েটেড ছিলাম খুব ক্লোজলি, মানে আমি ক্রিয়েটিভ হেড হিসেবে ওখানে ছিলাম, এবং সেটার সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব থেকে সবকিছু আমিই করতাম। সেই সময় আমার মনে হয় যে আমার একটু ছবি দেখা উচিত, মানে অন্য ডিরেক্টররা কিভাবে ছবিকে অ্যাপ্রোচ করছে, কি করছে, তাদের কোন শট কেন ইউজ করছে, তার কি ইম্প্যাক্ট পড়ছে। আর মনে আছে আমার হাওয়া বদল শেষ হয়ে যাওয়ার পর হাওয়া বদলে আমি অনেকটা বেশি ইনভলভ ছিলাম, কারণ পরম সেই সময় বেশ কিছুদিন বিদেশে ছিল। যোগাযোগ প্রত্যেক দিন হতো আমাদের, কিন্তু বেশ কিছুদিনও বিদেশে ছিল। তো আমি এখানে প্র্যাকটিক্যালি খুব মানে লোকেশন দেখা, লোকেশনে ছবি পাঠানো পরমকে, এইসবগুলো করতাম। তারপর আমি যখন লন্ডনে প্রথমবার দেখতে গেছি ছবিটা, আমি দেখতে পাচ্ছি কোন জায়গাটা লোকে হাসছে, কোন জায়গাটা লোকে চুপ করে আছে। আর হলে গেলে দেখবে বোঝা যায় লোকে কতটা ইনভলভড আছে ছবিটার সঙ্গে, এটা হলে গেলে বোঝা যায়। আর না হলেই দেখবে তুমি হলে একটা আওয়াজ পাবে, এই নড়ছে ওই নড়ছে, আর না হলে দেখবে সাইলেন্ট পুরোটা। আমার ওইটা দেখে না প্রচণ্ড ফ্যাসিনেটিং লাগে, আমার মনে হয় একটা দারুণ ব্যাপার হচ্ছে। এবং আমি আস্তে আস্তে তারপরে আরও একটা ছবি করি অ্যাজ এন অ্যাসোসিয়েট ডিরেক্টর, তারপরে লড়াইতে পরমকে অ্যাসোসিয়েট করি। এইটা করতে করতে আমি চলে যাই অ্যাকচুয়ালি একটা পয়েন্টে, আমার মনে হয় যে না, সিনেমাটা বহুত মানে প্রচুর কঠিন জিনিস, আর আমাকে সিনেমা বানিয়ে আমার হবে না। তখন আমার একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে, এরকম বড় হয়ে যাচ্ছে কথাটা, মানে বেসিক্যালি আধ্যাত্মিকতার সঙ্গে আমার একটা যোগাযোগ ঘটে, এবং সেখানে আমার মনে হয় যে আমার একটু নিজেকে জানার প্রয়োজন আছে, এবং যেটা আমি বারবার সমস্ত লোকজনের লেখা থেকেই বুঝতে পারি, নিজেকে জানা। এবং আমি নিজেকে জানা ব্যাপারটা বুঝতেই পারছি না, নিজেকে জানবো কি, আমি তো চিনি আমাকে, আমি তো জানি, বাট ব্যাপারটা কি আসলে এটা বুঝতে পারিনি। আমি তখন ট্রাভেল করে চলে যাই, প্রথমে যাই খড়গপুর, সেখান থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে আমার কামাখ্যায় গিয়ে আমি একটা অঘরীদের ওখানে একটা আস্থানা আছে কামাখ্যার থেকে একটু, সেইখানে আমি 27 দিন থাকি, এবং আমি ভাবি আমি অঘরী হয়ে যাবো। আচ্ছা, তারপরে সেখান থেকে আমি ফ্যাসিনেটিং, হ্যাঁ, সেখানে আমি একজন গুরুও পাই, এবং তিনি আমাকে সামহাও বলেন যে তোর যে খোঁজটা সেটা অ্যাকচুয়ালি সন্ন্যাস দিয়ে পূরণ হয় না, সেটা কাজ দিয়েই হবে, আর তোকে কাজ করতে হবে। তো 27 দিন পরে আমাকে অ্যাকচুয়ালি তাড়িয়েই দেয়, আমার হাতে 150 টাকা দিয়ে আমাকে তাড়িয়ে দেয়। সেখান থেকে জেনারেল করে বাড়ি ফিরে আমি ওই সময়টা বুঝি যে আমাকে অনেক কিছু জানতে হবে পৃথিবী সম্পর্কে। প্রচুর বই পড়ি আমি, ওই পুরো প্রায় 1.5-2 বছর আমি কোথাও বেরোয়নি, আমি শুধুই পড়েছি। তারপর ফিরে এসে আমি প্রথমবার বিসর্গ বানাই, কারণ আমার মনে হয় যে এইবার আই হ্যাভ সামথিং টু টেল। এই প্রথমবারের জন্য আমার মনে হয় আমার একটা কিছু বলার আছে, যেটা সিনেমার মধ্যে দিয়ে আমি বলবো। আগে কি ছিল জানো, আগে ছিল আমার একটা সিনেমা বানাতে হবে। এই ডিফারেন্সটা আমার এই থ্রু আউট দিস টাইম হয়েছে, এবং যেই কারণে আমি বুঝতে পারলাম যে তুমি যেটা বলছো বিসর্গ নাম শুনেছে লোকে, এরকম অনেক মানুষ আছে আমাকে যারা বললো বিসর্গ ছবিটা কোথায় পাওয়া যাবে, দেখা যাবে কিনা। কারণ সেই সময় বিসর্গ নিয়ে কথা, আরেকটা ছবি করেছি, এরপরে আরো 2টো ছবি করেছি, লালাবাই বলে একটা ছবি করেছি। আচ্ছা, সেই ছবিটা জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, এগুলো 2টো উল্লেখযোগ্য। তারপরে আরেকটা ছবি বানিয়েছিলাম নীতিশাস্ত্র বলে, যেটা বড় লোক মানে স্টারকাস্ট নিয়ে বানিয়েছিলাম, সেটা সামহাও রিলিজ হয়নি ফর সাম রিজন। তো অন্য ছবিগুলো কি রিলিজ হয়েছে? বিসর্গ, লালাবাই, 2টোর একটাও রিলিজ হয়নি। আমি সেটাই একটু দেখছিলাম যে এই যে ছবিগুলো বানিয়েছো, এই ছবিগুলো রিলিজ যদি না হয় তাহলে এই ছবিগুলোর ভবিষ্যৎ কি? মানে এই যে রিলিজের একটা গল্প,
এই গল্পটার মধ্যে দিয়ে তুমি গেছো বা ফেস করেছো, রিলিজ করার চেষ্টা করা ইত্যাদি? ও বিসর্গর ক্ষেত্রে এবং লালাবাইয়ের ক্ষেত্রে দুটো ছবি একদম মানে নামমাত্র টাকায় বানানো, এবং এই নামমাত্র টাকাটা আমি এবং প্রেমাশিস আমরা মিলে জোগাড় করে বানিয়েছি, এবং আমাদের কোনোভাবেই এই ইন্টেনশনটা ছিল না এটার থেকে রিলিজ করে আমাদেরকে অনেক কিছু পেতে হবে বা এটা কোথাও বিক্রি করে অনেক কিছু করতে হবে, এরকম কোনো আইডিয়া আমাদের ছিলই না মাথায়। সে কারণেই বোধহয় ছবিগুলো আমরা কোথাও বিক্রি করার সেই অর্থের চেষ্টাও করিনি। হ্যাঁ, যতটুকু ফেস্টিভ্যালের লোকজন দেখেছে। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো নীতিশাস্ত্র যে ছবিটা, সেই ছবিটা কিন্তু বানিয়েছিলাম আমি রিলিজ করার জন্য, কিন্তু সেটাতে প্রডিউসার সামহাও ম্যানেজ করে উঠতে পারেনি। মানে আমাদের একটা কো প্রডিউসার ছিল, প্রেমাশিস তার একটা পার্ট প্রডিউসার, কিন্তু কো প্রডিউসার সেটা কিছুতেই ম্যানেজ করে উঠতে পারেনি। আজ অবধি রিলিজ করার চেষ্টা করে যাচ্ছি, বাট হ্যাঁ অবশ্যই এটা আমার মনে হয়, এবং বিসর্গ থেকে নীতিশাস্ত্র অব্দি জার্নিটাতে আমার আরও বেশি মনে হয়েছে। বিসর্গ ছবিটা তো খুব বেশি মানুষ দেখেনি, কারণ ফেস্টিভ্যালেই যা দেখেছে লোকজন, আর পরে ইউটিউবে আমরা দিয়েছিলাম, আর MX প্লেয়ারে কয়েকদিন ছিল ছবিটা, সেখানে কিছু মানুষ দেখেছে। এটা তো কোথাও একটা ফিল্ম মেকারের মনে হবেই যে আমার ছবিটা বেশি মানুষ দেখুক, বেশি মানুষের কাছে পৌঁছুক। সেটা নীতিশাস্ত্রতে সেটা হওয়ার খুব ইন্টেনশন নিয়েই আমি বানিয়েছিলাম, অনেক মানুষ দেখবে। রজতাভ দত্ত ছিল, সুদীপ্তা ছিল, বাসব দত্তা ছিল, মিথিলা ছিল, ইমন চক্রবর্তী ছিল, ইমন চক্রবর্তীর অ্যাক্টিং ডেবিউ। আচ্ছা, বিদীপ্তাও ছিল। খুবই আশা নিয়ে বানানো হয়েছিল ছবিটা, বাট সামহাও রিলিজ করেনি এবং করতে পারিনি। এই দুঃখটা তো থেকেই যায়। ইন্ডাস্ট্রিতে একটা কথা বলে, প্রত্যেকটা ছবির একটা নিজস্ব কি বলবো ভাগ্য আছে। একটা নিজের, আমাদের যেমন প্রত্যেকের নাকি একটা ভাগ্য আছে, মানে তুমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করো বলে আমি তোমায় বললাম, ঠিক এরকম নাকি প্রত্যেকটা ছবির একটা ভাগ্য আছে। ঠিক, তোমার কি এরকম মনে হয়? এরা আমি বিশ্বাস করি, এবং আমার মনে হয় প্রত্যেকটা ছবিটা জীবনও আছে আর লাইফও আছে। সব ছবি সেই লাইফটা পায় না, এবং যারা পায় না তাদের কি বলতো, মানে ভ্রূণেই ব্যাপারটা শেষ হয়ে যায়। একটা ছবি না নিজের গুণেই লোকের কাছে পৌঁছে যায়। ফিল্ম মেকার তো ছবিটা বানায় দর্শককে দেখে। একদম। এখন তো অনেক রকম ভেহিকল আছে, যেমন আমির খান নিজেই তার ছবিটা কোনো OTT-তে না দিয়ে সে পেপার ভিউ মোডে জিনিসটা চালু করেছে। তো এই ধরনের ঘটনা যখন ঘটে, তো তোমার যখন নিজস্ব চ্যানেল আছে, তা তুমি তোমার ছবিগুলোকে নিয়ে এটা ভাবছো না কেন বা করছো না কেন? একদম যে ভাবিনি কখনো তা বলবো না, ভেবেছি, হয়তো কোনোদিন করব, কিন্তু এই মুহূর্তে স্পেসিফিক্যালি আমি জানি না যে আমি কোন সময় বা যেই সময় বিসর্গ বানানো হচ্ছিল 2018 থেকে 2025 অব্দি একটা সময় গেছে, আমার অ্যাজ এ ফিল্ম মেকার, আমার অ্যাজ এ গল্প বলি, আমার আইডিয়ার চেঞ্জ হচ্ছে। আমার মনে হয়েছে যে ওই গল্পটা খুব কিছু মানুষের জন্যই বানানো, মানে ওটা আমি তখন দর্শক হিসেবে তাই ছিলাম, কারণ আমার একটা কমার্শিয়াল সিনেমা এবং সেই অর্থে আর্ট হাউস সিনেমার ব্যাপারে আমার নিজের মধ্যে একটা সংঘাত চলেছে বহুদিন, যে কোন ছবিটা আমি বানাতে চাই, কোন গল্পটা আমি বলতে চাই। সেই অর্থে দেখতে গেলে বিসর্গ ইজ এ নিশ ফিল্ম। আমি বিসর্গ কিন্তু ইউটিউবে রিলিজ করেছিলাম লকডাউনের সময়, সেটা কিন্তু 59,000 লোক দেখেছে। আচ্ছা, সেটা কিন্তু হয়েছে, সেই পয়েন্ট অবধি পৌঁছেছিলাম। এই মুহূর্তে হয়তো আমি আবার রিলিজ করার প্ল্যান করতে পারি, কিন্তু সেটা আফটার আমি অন্য কোনো একটা ছবি বানিয়ে নেওয়ার। তো 59,000 লোক যদি দেখে থাকে, উইচ ইজ, আমি বলবো যে আজকে বাংলা ছবিতে বেশিরভাগ ছবিতে এত দর্শক হলে যায়নি, গিয়ে ছবিটা দেখবে না। কারেক্ট। তাহলে সেই ছবিটা তুলে নেওয়ার কারণ কি? সেই সময় MX প্লেয়ার আমাদেরকে একটা ডিল দিল, তো আমরা MX প্লেয়ারকে তখন দিয়ে দিলাম, তো সেই কারণে। মানে যেটা আমার কালী ডকুমেন্টারিটার ক্ষেত্রে হয়েছে, আচ্ছা, ওই রকম একটা, মানে যার জন্য এখন আবার ডিলটা ওভার হয়ে গেছে, আমার ওই কালী দেখানো হচ্ছে না। ওই কারেক্ট, আমারও ডিল ওভার হয়ে গেছে, এখন হয়তো আবার পরবর্তীতে রিলিজ করব। বুঝতে পেরেছি। তুমি সিনেমায় গুরু মানো ঋত্বিক ঘটককে? ঋত্বিক ঘটককে ঈশ্বর মানে, গুরু না। ঈশ্বরের যারা ভক্ত হয়, তারাও তো কোথাও একটা চায় যে সে ঈশ্বরের কাছাকাছি যাক বা ঈশ্বরের মধ্যে বিলীন হোক, মানে এই জিনিসটার মধ্যে। তো ঋত্বিক ঘটকের ছবি, এই ছবিগুলোর তো সময়কাল আমরা সবাই জানি, কিন্তু সেই ছবিগুলো তো যে কোনো সময় আমরা দেখতে পাই। তুমি কি মনে করো যে তুমি সেই রকম জায়গায়, মানে তুমি ওই রকম ছবি, ওই রকম জাতীয় ছবি, যে ধরো 2018-তে তৈরি করা ছবি, সেটা 2035-এ লোকে দেখবে? দেখো, এটা তো সময় বলবে, কিন্তু আমার ঋত্বিক ঘটক থেকে আমার যেটা নেওয়ার, যেটা নিয়েছি, বা ঈশ্বরের থেকে যেটা নেওয়ার হয় বলেই আমার মনে হয়, সেটা হলো আমার ঈশ্বর যদি ঋত্বিক ঘটক হয়ে থাকেন, ঋত্বিক ঘটক একজন মানুষ ছিলেন, এবং যিনি
একজন ফিল্ম মেকার হিসেবে নিজের গল্প, নিজের পার্সোনাল জার্নিটা, নিজের পার্সোনাল অ্যাংসটা থ্রু সিনেমা বলেছেন। এতটা অনেস্টলি বলতে পেরেছেন, যার মধ্যে ইমোশনটাও অতটাই, তার মধ্যে ড্রামাটাও অতটাই, তার মধ্যে মানে প্রত্যেকটা মোমেন্টে মনে হয় বুকটা কেউ একটা এর মধ্যে মুচড়ে দিচ্ছে। আমার শেখার জায়গাটা বা আমার ঈশ্বর মানার জায়গাটা কিন্তু এটা, যে আমি কোনোদিনই ঋত্বিক ঘটকের আশেপাশেও সিনেমা বানাতে পারবো বলে মনে হয় না, কিন্তু আমি অরুণাভ খাসনবিশের মতো সিনেমা তো বানাতে পারবো। আর এইটা আমাকে আমার ঈশ্বর শিখিয়েছেন যে তোমার লাইফ বাঁচাটা যদি তোমার সিনেমায় আসে, তাহলে সেই সিনেমাটা টাইমলেস হয়ে যায়। এবং সেটা অবধি পৌঁছতে আমি কোনদিন পারবো কিনা আমি জানি না। সেই অনেস্টিটা, যেই অনেস্টিটা এমন একটা অনেস্টি যেখানে আমি যখন একটা ডায়লগ লিখছি, সেই ডায়লগের মানে সেই আমার যে পুরো বাঁচা জীবন, তার একটা রিফ্লেকশন যাতে আমার ছবিটা তোমার ছবিতে আছে। ঋত্বিকের যে বাঁচা জীবন, তার যে যাপন, মানে জীবন যাপন, সেটা তো নানান ঘাত প্রতিঘাত, নানান রকম জিনিসের মধ্য দিয়ে গেছে। তোমার কর্মজীবন, তোমার ইনিশিয়াল চাকরি জীবন, সেগুলোর মধ্যে কি এইরকম ছিল? মানে ঘাত প্রতিঘাত ছাড়া তো জীবন হয় না, তাহলে সেটা জীবনই না। আর আমার মনে হয় আমি বেশ কিছু জায়গায় না আননোয়িংলি বোধহয় আমি না জীবনে বেশ কিছু ঘটনার সম্মুখীন নিজে নিজে হয়েছি, যেটা না খুব আনসার্টেন। মানে আমি আইটি নিয়ে পড়েছি, চাকরি করেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার, যেখানে আমি জানি না যে মানে আমার বায়োসায়েন্সে যে দারুণ একটা বিরাট বুৎপত্তি তা তো নয়, কিন্তু আমি শেখার চেষ্টা করেছি, আমি চ্যালেঞ্জটা নিয়েছি। জীবনে বেশি যখন আমি সিনেমা বানাতে চলে আসি, সত্যি যদি ভেবে আসতাম তাহলে তো আমার জীবনটা অন্যরকম হতো। মানে আমি যদি ভেবে না থাক শিলিগুড়ি দিয়ে থেকে যাই, এরকম ভাবনা কি মানুষের মনে শিলিগুড়ি থেকে আর কারো আসেনি যে সে একজন ফিল্ম মেকার হবে বা সে একজন সিনেমা বানাবে? আমি না নিজেকে এই সমস্ত জায়গায় ফেলতে খুব পছন্দ করি সারা জীবন, আজকের দিনেও করি। মানে যে সময় পডকাস্ট শুরু করি সেই সময়ও লোকে বলেছিল কে দেখবে, পাগল নাকি তুই? না, আমি এটা করতে চাই, দেখি না কি হয়। এটার একটা বাজে দিকও আছে, কিন্তু আমি এটাকে এখন এসে দেখি খুব পজিটিভলি। কারণ আমার মনে হয় আমি বারবার নিজেকে ওই পরিস্থিতিগুলোর মধ্যে না ফেললে, আমার চাকরি চলে যাওয়া, আমার চাকরিতে খুব বাজে পারফর্ম করা, বসের খিস্তি খাওয়া সকাল বিকেল, ডিপ্রেশনে চলে যাওয়া চাকরি নিয়ে, এই সমস্ত জিনিস কিন্তু আমি ফেস করেছি একটা সময়। স্ট্রাগল শব্দটাতে আমি বিশ্বাস করি না, স্ট্রাগল বলে কিছু হয় বলে আমি মনে করি না। কিন্তু কলকাতা শহরেই আমি একটা 200 স্কোয়ার ফিটের ঘরে বেশ কিছুটা সময় ফ্যান ছাড়া, এসি তো ছেড়েই দাও, ফ্যান ছাড়া, ফ্যান লাগানোর পয়সা ছিল না, একটা চৌকি যেটাকে তক্তপোষ বলে, সেই চৌকির উপর শুধু চাদর, তোষক কেনারও পয়সা নেই, সেই সময়টাও তো কাটিয়েছি এখানে। এবং প্রত্যেক দিন নেমে বাইরে যেতাম, স্টুডিও, ভারতলক্ষ্মী স্টুডিও যেতাম, কারো কাছে কোনো কাজ আছে কিনা, কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো টাকাও নেই আমার কাছে, খেতেও পেতাম না, সত্যিই খেতে পেতাম না, লিটারেলি বলছি আমি তোমাকে। আমি গুনেও ছিলাম আমি কতদিন খেতে পাইনি, আমি 27 দিন না খেয়েছিলাম, মানে সেই অর্থে প্রপার। কেউ ডিম টোস্ট খাইয়ে দিল, কেউ কিছু করে দিল অল্প একটু, আজ কি খাবে কিছু, হ্যাঁ দে, কেক বিস্কুট, এই সমস্তর উপর ব্যাপারটা। কোনোদিন কোনো বন্ধুর বাড়ি থেকে হঠাৎ করে হয়তো একটুখানি ডাল ভাত পাওয়া গেল, সেইটা খেলাম, এরকম জীবনও তো কাটিয়েছি। আমি কিন্তু তখন চাইলেই শিলিগুড়ি চলে যেতে পারতাম, কারণ আমার কাছে সত্যি এই অপশনটা ছিল। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছে, আমার বাবা মা খুবই সাপোর্টিভ। আমার বাবা মা আমার জীবনে যা যা করেছে সেই বিষয়ে এরকম না প্রশ্ন করেনি, যদি প্রশ্নের উত্তর তাদেরকে দিতে পারি তাহলে তারা কিন্তু সেদিক থেকে আমাকে খুব সাপোর্টই করেছে। কিন্তু আমি সামহাও আমার মনে হয়েছে এটা বাঁচা আমার জন্য খুব জরুরি। এই জীবনে তুমি স্ট্রাগল বলছো না, এটা আমি জীবন যাপন বলছি, এটাকে বলছি আমার এটা একটা জার্নি, তোমার জার্নি, মানে এটা তোমার এক্সপিরিয়েন্স, এটা আমার এক্সপিরিয়েন্স অফ লাইফ। যদি এক্সপিরিয়েন্সটা আমার না হতো, আজকে আমি না খেয়ে থাকলে কিরকম লাগে বুঝতাম না, বা হঠাৎ করে টাকা পাওয়ার পর অতদিন পর খেতে যে কি আনন্দ হতে পারে এটা আমি জানতাম না। তো আমি এই ইমোশনগুলো তো সারা জীবন কোনোদিন লিখতে পারতাম না আমার সিনেমাতে, বা বুঝতেও পারতাম না। যদি আমি এই ইমোশনটা ফিল না করি, তাহলে কি সেই ইমোশনটা কোনোদিন আমি অতটা অনেস্টলি বলে উঠতে পারবো? আমার কাছে ঋত্বিক ঘটকের বা যে কোনো বড় মানে এই ঐশ্বরিক ফিল্ম মেকার যারা, তাদের কাছ থেকে শেখার এটাই, তারা কি করে ওই পার্সোনাল আইডেন্টিটি, নিজের জীবনের জার্নিটাকে কি করে নিজের ছবির মধ্যে পুরে দেন। তার গল্প নয় কিন্তু, অন্য একজনের গল্প, কিন্তু সে কিন্তু নিজে আছে ওই ছবিটার মধ্যে। এইটা বুঝতেই শুধু অনেকদিন সময় লেগেছে, বুঝলি? এখনো যে পুরোপুরি বুঝতে পেরেছি তা বলবো না। কিন্তু তুমি যে সময়টা ধরো বড় হয়েছো, সেই সময়টা আমি ধরে নিচ্ছি তোমার 12 বছর বয়স হচ্ছে 90s, আমার 10 বছর বয়স 92। তারপরে যে সময়টা, ওই সময় তো 90s-এর একটা মেইন স্ট্রিম ছবি, এবং অবভিয়াসলি তার আগেকার যে ছবিগুলো যেগুলো 70s 80s-এর, যেগুলো ব্লকবাস্টার বিগ
ফিল্মস যেটা এখনো মানে যার রেশ আমাদের গানে, আমাদের সিনেমায়, সব জায়গাতেই রয়ে গেছে, এইগুলো তোমাকে কোনোদিন প্রভাবিত করেনি? এইটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এইটাই হলো আমার জার্নিটা। মানে আমি এখন এসে আমি যে ছবিটা করতে যাচ্ছি, হোপফুলি নেক্সট ইয়ার ওই ছবিটা, মানে এই বছরের শেষে আমি ছবিটা সম্ভবত শ্যুট করবো, সম্ভবত, ইফ এভরিথিং গোজ ওয়েল, ফিঙ্গার্স ক্রসড। এই ছবিটাতে 9টা গান আছে। এই ছবিটা একটা প্রেমের ছবি। এই ছবিটাতে 9টা গানের নাচ আছে, গান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে, ইমোশন আছে, সব আছে। কেন এতদিন পরে এসে আমি এত জার্নি করার পর আমি এটা কেন চুজ করলাম এই ছবিটা বানানোর কথা, বা এই ছবিটা আমার ভেতর থেকে এলো কোথা থেকে? আমার সবচেয়ে আগে মনে হয়েছে সুব্রতদা, আমি যে ওই যে তুমি সময়টার কথা বলে যে 90s, আমার কাছে তো শাহরুখ খান ঐশ্বরিক ছিল। আমি তো তাকে বড় পর্দায় দেখে হেসেছি, কেঁদেছি, ওইটাই তো আমাকে ফ্যাসিনেট করেছে টু বি এ ফিল্ম মেকার। তারপর আমি কলকাতায় এসে যদি হঠাৎ শুধুমাত্র ঋত্বিক ঘটকের ছবির মতো করে একটা ছবি বানাবো বলে ভাবি, তাহলে তো আমি ঋত্বিক ঘটককে ঈশ্বর মনে করছি না। কারণ ঋত্বিক ঘটকের জীবনযাপনে পার্টিশন ছিল, আমার জীবনযাপনে তো শাহরুখ খান আছে, আমার জীবনযাপনে তো ওই ফ্যাসিনেশনটা আছে অ্যাবাউট বলিউড ফিল্মস। তো ওই যে ছোট আমি, মানে ধরো আমার যখন ক্লাস 8-এ পড়ি, 7-এ পড়ি, 9-এ পড়ি, 10-এ পড়ি, যেখানে আমি স্কুল পালিয়ে সিনেমা দেখছি, ফার্স্ট ডে ফার্স্ট শো না দেখলে ঝামেলা হয়ে যাচ্ছে লোকজনের সঙ্গে, ব্ল্যাকে টিকিট কাটতে হচ্ছে। ঝামেলা হয়ে যাচ্ছে মানে ইগো মনে হচ্ছে যে আমি দেখতে পেলাম না? আরে হ্যাঁ, একজন দেখে ফেলেছে, আমি দেখতে পারিনি ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি মানে রাত্রিবেলা খাচ্ছি না, খাবার খাচ্ছি না, আমি এরকম পাগল ছিলাম সিনেমা। আর তুমি বিশ্বাস করো না, যত সিনেমা আসতো আমি সব দেখতাম, যত সিনেমা, মানে কোনো সিনেমা বাদ ছিল না। এবার আমার তো সোর্স অফ, আমার ফিল্ম ভালোবাসার সোর্সটা তো এটা, আমি এটাকে তো অস্বীকার করে গেছি এতদিন ধরে আননোয়িংলি। আমি কলকাতায় আসার পর কলকাতার কিছু লোক আপনি তারকোভস্কি দেখেছেন? আমি বললাম না, কিছুই জানেন না। তারকোভস্কি আমি দেখেছি এবং এটাও বুঝেছি দেখাটা কেন জরুরি, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমি তো আমার রুটকে যদি অস্বীকার করি তো আমি ডিসঅনেস্ট হয়ে যাচ্ছি। এতদিনের জার্নির পর বুঝতে পেরেছি, ও আচ্ছা, আমার তো আমার জীবনযাপন, আমার ফ্যাসিনেশন, আমার আইডিয়া অফ লাভটাকে আমার মতো করে সেলিব্রেট করতে হবে, তাহলেই তো লোকজন হয়তো কানেক্ট করবে তার সঙ্গে। তোমার এখনকার সামগ্রিকভাবে বাংলা ছবি সম্পর্কে তোমার কি মতামত? আমার দর্শকটার না এন্টারটেনমেন্টের প্রয়োজন, বুঝলে? আমি এন্টারটেন হতে খুব ভালোবাসি এবং আমি এই এন্টারটেনটা আড্ডার মাধ্যমে হতে পারি। আমি আমার এই এন্টারটেনমেন্টটা একসময় শুধু সিনেমায় সোর্স ছিল, এখন সেই এন্টারটেনমেন্টটা আমার আড্ডা হচ্ছে, আমার পডকাস্ট হচ্ছে। পডকাস্ট কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই এন্টারটেনিং একটা ব্যাপার, এবং আমি কিন্তু নিজে পার্সোনালি বসে এন্টারটেন হই, এনজয় করি, খুব এনজয় করি, খুব মজা লাগে আমার। বাংলা সিনেমা বা এখন এই মুহূর্তে যে সিনেমা আসছে তার মধ্যে সব যে আছে তা বলবো না, বাট আমাকে না সামহাও ওই প্রমিসটা করতে, আমার ভেতরে তো একটা দর্শক আছে সবচেয়ে আগে, আমি তো ফিল্ম মেকার অনেক পরে, তাকে না প্রভোক করতে পারছে না সিনেমা হল অব্দি নিয়ে যেতে। যখন করে তখন কিন্তু আমি চলে যাই। আমি কিন্তু পাঠান দেখতে ফার্স্ট ডে ফার্স্ট শো গেছি, আমি কিন্তু জওয়ানও দেখেছি। আমি বাংলা সিনেমাও একদম দেখিনি তা না, আমি টেক্কা দেখতে গেছি। কেন দেখতে গেছি? তার কারণ টেক্কাতে দেব কীরকম অভিনয় করেছে এটা দেখার ইচ্ছা ছিল। ধূমকেতু দেখতে আমি যাইনি, বাট ধূমকেতু দেখতে আমি যাব। কেন যাব? কারণ আমার এই উন্মাদনা দারুণ লাগছে। খাদান আমি দেখতে গেছি কেন? ওই উন্মাদনার জন্য। আমার না সামহাও মনে হয় ওই উন্মাদনাটাই মজার, ওইটাই সিনেমা। ওটা সিনেমা মানে ওই যে ধরো হলের সামনে সারা হলে এই যে লোকের রিয়াকশান, এই যে লোকে কথা বলছে, এই যে লোকে রিয়াক্ট করছে, সিনেমার এইটা তো একটা বড় একটা জায়গা, মানে যেটা আমরা ক্রমাগত নিজেদের কি বলবো গুটিয়ে রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একজন ডিস্ট্রিবিউটার বলেছিলেন যে মুশকিলটা কি হয়ে গেছে জানো সুব্রত, আগে কি ছিল যে সারা বছর বাংলায় প্রচুর মেইন স্ট্রিম ছবি তৈরি হতো, তার মধ্যে একটা সত্যজিৎ রায়, একটা মৃণাল সেন, একটা ঋত্বিক ঘটক। আর এখন মুশকিল হয়ে গেছে যে সবাই সত্যজিৎ রায়, সবাই মৃণাল সেন, সবাই ঋত্বিক ঘটক, আর যে ছবি অ্যাকচুয়ালি লোকে দেখতে চায় সেই ছবি বানানোর লোক নেই। মেইন স্ট্রিম ছবি দু একটা বেরোচ্ছে, বেরোচ্ছে মাঝে মাঝে। ঠিক ঠিক। কি মনে হয় তোমার এটা? আমার খুবই ভালো কথা, মানে আমার মনে হচ্ছে খুবই রিলেটেবল কথা এটা। আমার পার্সোনাল মতামত হলো, ঋতুদা বলার মানে বোধহয় যোগ্যতা নেই আমার, একবারই লোকটার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তিনিই বলেছিলেন ঋতুদা বলতে, ওই জন্য ঋতুদা বললাম। ঋতুপর্ণ ঘোষ যখন থেকে সিনেমা বানান, বাঙালি ফিল্ম মেকারদের একটা মারাত্মক অ্যাসপিরেশন তৈরি হয়
নতুন ঋতুপর্ণ ঘোষ হব বলে, আমিও ঋতুপর্ণ ঘোষ হব বলে। এবং তুমি অনেস্ট এখনো আছে, এখনো কিছু মানুষের মধ্যে সেটা আছে। আমার বক্তব্য হলো যে আমরা এতক্ষণ ধরে বললাম না তোমার যে খুব কম ফিল্ম মেকার্স আছে, এরকম না নেই, খুব কম ফিল্ম মেকার্স আছে যারা কিন্তু নিজেদের আইডেন্টিটি তৈরি করেছে অ্যাজ একজন পরিচালক হিসেবে। বাকি সবাই অনেকগুলো সিনেমাকে একই রকম দেখতে, একই রকম জায়গায় শ্যুট হচ্ছে, এটা কয়েকটা জিনিস হয়েছে। বাট স্টিল আমি বলবো গত 2 বছরের কথা যদি বলি বা গত 3 বছরের কথা যদি বলি, আমি কিন্তু দেখছি দের ইজ এ ভেরি পজিটিভ চেঞ্জ ইন বাংলা সিনেমা। এবং আমি সবসময় খুব আশাবাদী একজন মানুষ। আমার মনে হয় যে এই যে ব্যাপারটা শুরু হয়েছে, ইট উইল লিড টু সামওয়্যার। কারণ কতদিন কতদিন অন্যান্য এরকমভাবেই চলতে থাকবে, মনে হয় একদিন না একদিন ব্যাপারটা ঠিক হবেই, এবং সেটা হওয়া শুরু হচ্ছে বলেই মনে হয়। সেটা হলেই ভালো, একদমই। এবার আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, যেগুলো সাধারণত লোকে করে থাকে, ইস্টবেঙ্গল না মোহনবাগান? হার্ডকোর ইস্টবেঙ্গল ছিলাম, পাল্টে গেলে? আমি মাঠে যাওয়া ইস্টবেঙ্গল। এখন আর আমার ওই ফুটবলের সঙ্গে কি জানি একটা কি হয়েছে, কোনো একটা নিশ্চয়ই ইন্টারনালি কিছু একটা হয়েছে যে ফুটবলের সঙ্গে আমার কোনো একটা কানেকশন ছুটে গেছে। আমি আর ফুটবল নিয়ে অত এক্সাইটেড থাকি না। আগে আমি বলছি, আজ থেকে 10 বছর আগে অবধি বলছি, প্রত্যেকটা ম্যাচে মানে ডার্বি হলো তো অবশ্যই আমি স্টেডিয়াম যেতাম। আমি ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপও ছিল আমার কাছে। ছেড়ে দিয়েছো? এই আমার কতদিনের ইচ্ছে ছিল একটা মেম্বারশিপ করাবো, কোনোদিন করানোই হলো না। আমি ওই লড়াই বলে ছবিটা পড়ার সঙ্গে করার সময় ওই ইস্টবেঙ্গলের ওখানে। এখন আমারও তোমার মতো অবস্থা। এখন যদি আমায় কেউ বলে যে এটা ক্লাব মেম্বারশিপ করে দিচ্ছি, আমি না লাগবে না। ইস্টবেঙ্গল না মোহনবাগানে ইস্টবেঙ্গল। সিনেমা না পডকাস্ট? সিনেমা এনি ডে। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, কারণ আমি ক্রিকেটটা অনেকদিন খেলেছি, খুব সিরিয়াসলি খেলেছি। ফুটবল খেলো না, ফুটবল আমি খেলতে পারতাম না। কেন? তুমি তো লম্বা টম্বা। না আমি পড়ে যেতাম, খুব মার খেতাম, খুব রোগা ছিলাম আমি তখন, খুব মার খেতাম লোকজনের কাছে, একদম ভালো লাগতো না ব্যাপারটা আমার। আর কোন গোল বোধহয় সারা জীবনে একটা করেছি, তাও ঘুরতেও পারতাম না, যেতেও পারতাম না, লোকজন স্কিলফুল ছিল। আর শিলিগুড়িতে তখন বেশ লোকজন খেলতো। হুইস্কি না রাম? হুইস্কি। আগে এটা কিন্তু আমার চেঞ্জ হয়েছে। আগে কি ছিল? আগে রাম ছিল। এখন আমি বলবো গত 2 বছর হয়েছে আমি হুইস্কির প্রতি একটা আলাদাই প্রেম তৈরি হয়েছে। সেটা হুইস্কির টেস্টটার প্রতি আমার একটা প্রেম তৈরি হচ্ছে। সব হুইস্কি তো খেতে ভালো না, কোনো পার্টিকুলার হুইস্কি? আচ্ছা, নাম করতে হবে না, বাট হ্যাঁ আমি বলছি তোমাকে, ধরো যেই হুইস্কির দাম 2000-এর উপর, সেই হুইস্কিগুলো ভালো লাগে। এবং তোমায় বলছি, রামনা হুইস্কির মধ্যে আমি রামকে একেবারে বাদ দিতে পারবো না। হ্যাঁ, উনি মানে ওটা বাদ দেওয়া যাবে না, কারণ সবসময় 2000-এর উপরে হুইস্কি কেনার তো ক্ষমতা থাকে না, সেটাও তো ইম্পর্টেন্ট। তুমি যেরকম অঘরি ইয়েতে চলে গেছিলে, আচ্ছা দাড়িটা কি ওই সময় রাখা? না, তা আমার অ্যাকচুয়ালি দাড়ি ট্রেন্ডে আসার অনেকদিন আগে থেকে আমি দাড়ি রাখি। আচ্ছা, ওকে। না আমি জিজ্ঞেস করলাম যে না, দাড়ি আমার অনেকদিন। আমি ইনফ্যাক্ট চাকরি যখন করতাম, থার্ড চাকরি, যেটা আমি একটা এডুকেশন কোম্পানিতে করতাম, তখন থেকে আমি দাড়ি রাখা শুরু করেছি। সেটা 2006-এর কথা বলি। মানে তারপরে আর চেঞ্জ করো না? কোনোদিন আমি দাড়ি কাটলে লোকে আমাকে দেখা বন্ধ করে দেবে। সুব্রত বিশ্বাস, তুমিও আমাকে দেখে বলবে যাও এখান থেকে, মানে এত খারাপ লাগে আমার। ওরকম মনে হয়, কিন্তু নিজের ফেস ভ্যালু চেঞ্জ করতে মাঝে মাঝে ইচ্ছা করে না। আমাকে লোক চিনতে পারবো না, বিশ্বাস করো, চ্যাংরা টাইপের লাগে আমাকে দেখতে, সেটা খুব খারাপ। আচ্ছা, বুঝতে পেরেছি, খুব খারাপ। আচ্ছা, তুমি এই যে পরবর্তী, মানে এই যে ধরো আমাদের সিনেমা হল ইন্ডাস্ট্রি, এর সাথে ওর মারামারি অমুক তমুক, আমি তোমার পডকাস্টে দেখেছি যে তোমার মধ্যে কোনো ম্যালিস নেই। তুমি যে কথাগুলো বলো তোমার পডকাস্টের, ওটাই আমার মনে হয় মেন ইউএসপি, যে অদ্ভুত একটা মানে শান্ত ধীর স্থির একটা ব্যাপার আছে। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে তুমি কখনো শুধুমাত্র একটু, যেটাকে আমরা কথায় কথায় বলি টিআরপি পাওয়ার জন্য তুমি বিরাট কিছু করে বসো না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকের যে সামগ্রিক অবস্থা সিনেমা টেলিভিশন, এই জায়গায় তোমার কি মনে হয় সমস্ত লোকের কি করা উচিত? এই যে ঝগড়া ঝাঁটি, এর সাথে ওর এই সব। দেখো, আমি এটা বলার কেউ না সুব্রতদা, কে কি করবে, বাট আমার পার্সোনালি মনে হয় যে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি ইত্যাদি এইগুলো না অনেক করেছি নিজেও যে খুব একটা দারুণ সুবিধার মানুষ ছিলাম, সারা জীবন একটা দারুণ মানুষ ছিলাম তা নয় কিন্তু। হ্যাঁ, জীবনে হিংসে করেছি, লোকজনকে খিস্তি করেছি, এর কথা এর কানে বলেছি, ওকে এই সব করেছি কিন্তু আমি। এবং এটাও বুঝেছি সুব্রতদা যে সত্যিকারের যারা বড় মানুষ না, তারা কোথাও একটা গিয়ে বুঝে গেছেন যে এইসব করে বড় হওয়া যায় না। আমি
আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে এই সমস্ত জিনিস, মানে ধরো আমি না কারো উপর একটু হিংসে করলাম, তাতে আমার তো কোনো লাভ হলো না, সেই লোকটার কোনো ক্ষতি হলো না, বরঞ্চ আমার ক্ষতি হলো যে আমার মধ্যে একটা নেগেটিভ ইমোশনের জন্ম হলো। এবং সেই সময় আমি যে কাজটা করছিলাম সেই কাজটা করার আগে আমার মাথার মধ্যে ইস ওরটা হয়ে গেলো, তাহলে আমার কিছু হলো না, এই ভাব থেকে তো আমারই কিছু হবে না আলটিমেটলি। এটা আমি একটা পয়েন্টে বুঝে গেছি যে জীবনটা অত কঠিন না, আর জীবনকে অত সিরিয়াসলি নেওয়ারও কিছু নেই, যে যার নিজের মতো পেয়ে যাবে নিজের জীবনে। আমার মনে হয় আস্তে আস্তে আমি রিসেন্টলি কোথাও একটা ইমন আর লগ্নজিতের একটা এপিসোড দেখলাম, সেখানে দেখলাম দুজনের মধ্যে একটা অদ্ভুত কি বলবো অদ্ভুত ম্যাচুরিটি দেখলাম, যেখানে দুজনের কম্পিটিশনটা নেই, অথচ তারা দুজনের জায়গা থেকে দুজনকে রেসপেক্ট করছে, এটাও জানে যে তারা, এবং লগ্ন এবং ইমন দুজনের গলা সম্পূর্ণ আলাদা। এরকম ভাবে বিভিন্ন ফিল্ম মেকারের ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। আমার মতো ফিল্মটা আর কেউ বানাতে পারবো না, তোমার মতো সিনেমা তো আমিও বানাতে পারবো না, চাইলেও তো পারবো না। এটা বোধহয় একটা, আমার মনে হচ্ছে যে আমি ওই গত 3 বছরের যে ভালো জিনিসের কথা বলছিলাম তার মধ্যে কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি, যে লোকজন কিন্তু মানে বড় ফিল্ম মেকাররা ছোট ফিল্ম মেকারদের রেসপেক্ট দিচ্ছে এবং তাদেরকে রেকগনিশন দিচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এখন। রাইট, আমার এটা কিন্তু আশাপ্রদ বলে আমার মনে হয়। এই আশা নিয়েই আমরা আছি, এবং এই আশা নিয়ে আছি বলেই আমরা কিন্তু সিনেমার সঙ্গে এখনো যুক্ত। একেবারে আজকে কথা বলে খুব ভাল লাগলো, এবং এইটুকু বলছি যে আমরা আশা করি যে হয় তোমার পডকাস্টে নয় আমার পডকাস্টে আবার আমরা দুজনে খুব ভালো করে আড্ডা মারবো। একেবারেই। এবং আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আর সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকের মতো এপিসোড এখানেই শেষ। নমস্কার। নমস্কার।